হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর একটি পদ, রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর। এই যে পদটি রয়েছে, পদটি নিয়ে বিস্তারিতভাবে কিন্তু আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, দেখো ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। তাহলে দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর। এই যে এখানে পদগুলো সুন্দরভাবে দেওয়া আছে, আর তোমাদেরকে বলে দিই, তোমাদের এক্সামে যেইভাবে এই পদের থেকে কোশ্চেন এসে থাকে তোমরা পারলে পরে খাতা একটু লিখে নেবে। সেটা হচ্ছে যে কোনো একটা বৈষ্ণব পদাবলীর পদ ধরে দেবে, তুলে ধরে দিয়ে বলবে যে এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ, আর পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। এইভাবে কিন্তু আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, পারলে পরে কোশ্চেনটা তোমরা একটু খাতায় তুলে নেবে। দেখো, প্রথমে সম্পূর্ণ পদটা তোমরা একবার দেখে নাও, পদটা আমি আর বলছি না আলাদা করে। দেখো, প্রথমে বলেছি রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর, এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ। প্রথম কোশ্চেন অ্যান্সারটা বলে দিচ্ছি। আলোচ্য পদটি হচ্ছে কবি জ্ঞানদাসের লেখার, এই পদটি হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদের অন্তর্গত। আর এখানে রাধার যে হৃদয়ের অনুভূতি, সেই অনুভূতি কিন্তু ব্যক্ত হয়েছে। ঠিক আছে, যেখানে কৃষ্ণের রূপ প্রত্যক্ষ করার জন্য রাধার চোখের জলের ধারা নেমে আসছে, মানে কৃষ্ণকে দেখার জন্য রাধার চোখের থেকে জলের ধারা নেমে আসছে, এবং বলছে যে আসলে রাধা তো কৃষ্ণকে প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, কিন্তু সাক্ষাৎ না পেয়ে তার চোখ থেকে জল চলে আসছে। ঠিক আছে, মানে তাকে দেখার জন্য রাধা যে রয়েছে অধীর আগ্রহে বসে আছে, এবং যেহেতু তাকে সাক্ষাৎ পাচ্ছে না তার শেষে, তাই কিন্তু তার দুঃখে চোখের থেকে জল বেরিয়ে আসছে। তাই বলছে বেদনায় চোখের জল বেরিয়ে আসে, কৃষ্ণের গুণে রাধার মন বিভোর হয়ে থাকে, এমনকি অঙ্গ স্পর্শের জন্য সে ব্যাকুল হয়ে যায়। মানে তাকে দেখা তো সে ঠিক আছে, কিন্তু তাকে স্পর্শ করার জন্য সে যেন আরো ব্যাকুল হয়ে ওঠে। তাই বলছে আসলে সে স্পর্শ সুখ পেতে চায়, আর কৃষ্ণের হৃদয়ের যে স্পর্শ পাওয়ার জন্য রাধার হৃদয় যেন কেঁদে ওঠে। তাই প্রাণ প্রেমের জন্য কোনোভাবে সে স্থির থাকতে চায় না, আর রাধার দেহ মন তনু চিত্তে সর্বদাই কৃষ্ণের কথা ভেবে চলছে। মানে রাধা তার সমস্ত কিছুতে শুধুমাত্র কৃষ্ণের কথাই কিন্তু ভেবে চলছে, এবং বলছে কি সেই ভাবনার বিরাম নেই, অবসর নেই, সেই অনুভূতির কথাই বলে চলছে সখীদের কাছে। সখীদের প্রশ্ন করে বলতে চেয়েছে তিনি নিজের মনের দহনের কথা, মানে সখীদের কাছে, মানে নিজের যে মনের দহন, সেই দহনের কথাই কিন্তু আর কি তার সখীদের কাছে তিনি বলছে। রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর, মানে তার রূপ দেখার জন্য রাধার আঁখি ঝুরছে। ঠিক আছে, সেটাই বলছে। দেখো, রাধা সে প্রতিজ্ঞা করেছে। রাধা কি প্রতিজ্ঞা করেছে? যে তিনি যা প্রতিজ্ঞা করেছে তা তিনি পালন করবে, সেটাই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছে। আসলে সে পণ করেছে কৃষ্ণকে তার দর্শনের ইচ্ছা, এবং রূপ দেখে হৃদয়ের যে আরতি প্রশমিত হয় না, রূপ দেখে মনের বাসনা পূর্ণ হয় না, একমাত্র স্পর্শে সেই সুখ অনুভব হতে পারে। মানে কি, শেষে বলছে কি তার রূপ দেখা তো ঠিক আছে, কিন্তু সে এখন স্পর্শ সুখ পেতে চাইছে। মানে তার রূপ দেখে দেখে তার মন ভরছে না, সেই কারণে সে কিন্তু স্পর্শ সুখ পেতে চাইছে। তাই বলছে, আর সেটা সে পণ করেছে, সে করেই ছাড়বে রাধা। তাই রাধা কৃষ্ণের সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে, এবং রাধা সব বলতেও পারে না। মানে সখীদের কাছে তার মনের যে কথা, সম্পূর্ণ কথা সে বলতে পারছে না, সব খুলে বলতে পারছে না তার কথা। তাই বলছে, অথচ মনে বহু কথা, বহু অনুভূতি জমা আছে। যেখানে আমরা দেখবো কৃষ্ণ যে আছে, কৃষ্ণ দর্শনেই তার একমাত্র, মানে সেই সমস্ত কিছু ঘুচবে। ঠিক আছে, দেখো, তাই বলছে দর্শনই তার একমাত্র সুখ, অনুভূতি মনে জাগিয়ে ভেবে তেমন সুখ নেই। দর্শন ও স্পর্শের জন্য রাধা শরীরে সাড়া দিচ্ছে। আসলে এই রাধা তো যৌবনবতী, তাই কিন্তু যৌবনে সেই উত্তেজনায় রাধার দেহ সাড়া দিচ্ছে। ঠিক আছে, এই কারণে কিন্তু তার আর কি যৌবনের কারণে তার কিন্তু এমন অবস্থা। তাই কৃষ্ণের হাসিতে যেন তার মধু ঝরে, মানে মনে কৃষ্ণের হাসি দর্শন করে তার যেন হাসিতে মধু ঝরে। রাধার এরকম আর কি ধারণা, পৃথিবীর সকল প্রণয়ের সার কৃষ্ণ যেন ক্রমাগত হেসে চলে। রাধা যখন গুরুজনের সন্নিধানে
গুরুজনের সন্নিধানে সখী মহলে থাকে, তখন কৃষ্ণের প্রসঙ্গ এলে মন আনন্দে মেতে ওঠে, সেই আনন্দ সে ঢাকতে পারে না। মানে কৃষ্ণের সম্পর্কে কোনো আলোচনা হলে পরে সেই আনন্দ কিন্তু সে লুকোতে পারে না, চেপে রাখতে চায়। রাধা বহু চেষ্টা করে, তবুও বহু কৌশল অবলম্বন করেও কিন্তু নয়নের জলকে তো চেপে রাখা সম্ভব নয়। তাই চোখের জল বেরিয়ে আসে, আর চোখের থেকে জল বেরিয়ে এলেই ঘরে সমস্ত মানুষ রাধাকে দেখে কানাকানি করে। ঠিক আছে, মানে সমস্ত কিছু লুকিয়ে রাখতে পারে, কিন্তু চোখের জলটাকে তো লুকিয়ে রাখতে পারে না। আর এই চোখের জল যখন রাধার বেরিয়ে আসে, তখন কিন্তু আশেপাশে যে মানুষ রয়েছে তারা কিন্তু কানাকানি করে রাধার ব্যাপারে, এবং বলছে যে নিজের মধ্যে রাধাকে নিয়ে নানা অপবাদ বর্ষিত করে। যেখানে কবি বলেছেন যে লজ্জার ঘরে রাধা আগুন দিতে চেয়েছে, মানে তার যে লাজ লজ্জা, সেই লাজ লজ্জার ঘরে কিন্তু রাধা আগুন দিতে চেয়েছে, এবং বলছে যে আসলে রাধা সমস্ত লজ্জার অবসান ঘটাতে চেয়েছে। যেখানে তেমনি কৃষ্ণ প্রণয়ে মত্ত হয়ে রাধা লজ্জাবোধটাই লুপ্ত হয়েছে, যেতটুকু ছিল সেটুকু কিন্তু অতিক্রম করতে চেয়েছে। বলছে আসলে রাধা জানে না তার একমাত্র পণ কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ পাওয়া, মানে রাধা কোনো কিছুই যেন সে জানতে চাচ্ছে না, সে জানতে চাচ্ছে শুধুমাত্র তার একটাই পণ, যে সে কৃষ্ণের সঙ্গে দেখা করবে। তাই এখানে বলছে যে বন্ধনে আটকে গেলে তো চলবে না, তা অতিক্রম করতেই হবে। তাই কিন্তু লজ্জার মাথাটা যেন সে শেষ করতে চাইছে। ঠিক আছে, দেখো তো এই যে টপিকটার উপরে দেখো একবার দেখে নাও তোমরা সম্পূর্ণ পদটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে, যেটা নিয়ে আমি আলোচনা করলাম। তো এই টপিকটার উপরে আলোচনা আজ আমার এতটুকুনি ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।